আচ্ছা, ফুটবল প্লেয়ার বলো। ইনজামামুল হক। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট প্লেয়ার ইনজামামুল হক। তুমি বলো, কি পড়বো আমরা, মনে আছে? স্যার হার্টসপান ডিজিজের। ধর বেটা, তুই ছবি এটা দেখে হার্টসপান ডিজিজ বলতেছস? এটা তো আমি এমনিতে দিচ্ছি, এটা তো পড়াবো না। আমরা বলছি আমরা জিআই ট্র্যাক শুরু করবো, তাই না? both written and ভাইভা, both written and ভাইভা। আমাদের কাছে মেইল অ্যাপটা অবশ্যই আছে। তোমরা কি বাসায় আছো না, শুয়ে আছো না বসে আছো? শুয়ে থাকলে বসে যাও, টেবিলে বসো, টেবিলে বসে মেইল অ্যাপটা খোলো। মেইল অ্যাপে স্টোমাক এন্ড ডিউডেনামটা খোলো। সবাই একটু খোলো, দেখবে যে আমাদের পড়াটা খুব ইজি হবে। যতটুকু পড়বো আমরা ইজি হবে, পরবর্তীতে তোমরা পড়াটা পড়তে তোমাদের খুব ইজি হবে, জিনিসটা খুঁজতেও ইজি হবে, এতে ইজি হবে। আমি আজকে অনেকগুলো বই নিয়ে আসছি, বইগুলো হয়তো তোমাদেরকে দেখাইতে পারতেছি না। বই নিয়ে আসছি এই জন্য, এই যে বেলিলাম আমিও নিয়ে আসছি, আমি এসদাস নিয়ে আসছি, আমি তোমাদের একটা কোশ্চেন ব্যাংক নিয়ে আসছি। কি কোশ্চেন হয়, আমরা প্রথম স্টোমাক এন্ড ডিউডেনামে যে কোশ্চেন গুলো হয়, এই কোশ্চেন গুলো যেগুলো বিগত বিভিন্ন প্রবে আসছে, এগুলো সম্পর্কে আমরা একটু একটা কথা বলবো। দেখি এগুলোর মধ্যে আমাদের ভাইভাগুলো চলে আসবে, ভাইভাগুলো চলে আসবে। তোমরা যদি তোমাদের কোশ্চেন ব্যাংকে যাও, তাহলে প্রথম কোশ্চেনটা যেটা ছিল, একটা কোশ্চেন আছে, পেশেন্ট উইথ লং হিস্ট্রি অফ পেপটিক আলসার। অনেক দিন থেকে তার পেপটিক আলসার আছে। তার কি হয়েছে? ডেভেলপ সাডেন সিভিয়ার এপিগেস্টিক পেইন। হঠাৎ করে তার প্রচন্ড এপিগেস্টিক পেইন হয়েছে। হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড ফাইন্ডিংস অন ইন্সপেকশন এন্ড পালপেশন? তাহলে এই রোগীটার ক্ষেত্রে তুমি ইন্সপেকশন এবং পালপেশনে কি ফাইন্ডিংস পাবা? হাউ ইমেজিং হেল্পস টু ডায়াগনোজ দ্য কেস। দেখো এখানে কিন্তু ডায়াগনোসিস কি এটা জানতে চায় নাই, কিন্তু বলছে অনেক দিন থেকে একটা লোক, তার পেপটিক আলসার ছিল, হঠাৎ করে তার খুব বেশি এপিগেস্টিক পেইন। এই রোগীটার ক্ষেত্রে তুমি ইন্সপেকশন এবং পালপেশনে কি ফাইন্ডিংস পেতে পারো? তাহলে তোমাকে থেকে একটা ক্লু দিয়ে দিছে, অনেকদিন থেকে তার পেপটিক আলসার আছে, তার মানে পেপটিক আলসারের একটা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা তার বেশি। এই ক্ষেত্রে তুমি তার ফাইন্ডিংসটা কি পাবা? 497 করো। তাহলে আমরা এখন যদি একটু পেপটিক আলসার সম্পর্কে কথা বলি। পেপটিক আলসার কাকে বলে? স্পেকট্রাম অফ ডিজিজ। দেখো যে বেরিলামে খুব সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে। স্পেকট্রাম অফ ডিজিজ from the superficial gastric and duodenal ulceration frequently seen at endoscopy to deep chronic penetrating ulcer that is caused due to acid peptic digestion. এটা হলো পেপটিক আলসারের ডেফিনিশন। কোথায় কোথায় পেপটিক আলসার হয়? তাহলে পেপটিক আলসার কোথায় কোথায় হয় আমরা জানি। একটা হলো, কোথায় হয় পেপটিক আলসার, কোথায় হয় বলো তো একজন? The first part of the duodenum. First part of the duodenum, yes. তারপর Laser curvature of the stomach. stomach, yes. হ্যাঁ, তারপরে lower end of the esophagus, lower end of the esophagus. 4 নাম্বার gastrojejunostomy stump. 5 নাম্বার Menkes diverticulum. Menkes diverticulum. এই জিনিসগুলো দেখো পরীক্ষা হলে এগুলো জিজ্ঞেস করা হবে। What is the size of the peptic ulcer disease? এটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে। তাহলে চারটা, একটা হলো পাঁচটা। First part of the duodenum, laser curvature of the stomach, lower end of the esophagus, gastrojejunostomy stump, তারপর হলো Menkes diverticulum। তারপরে তুমি সিম্পলি আসো, আমরা পেপটিক আলসার বলতে যদিও এতগুলো বুঝাই, আমরা সাধারণত ডিউডেনাল আলসার আর গ্যাস্ট্রিক আলসার এই দুটোকেই বুঝাইতে চাই। What are the symptoms? What are the symptoms of the peptic ulcer disease? What are the symptoms of the peptic ulcer disease? তুমি যদি দেখো বেলিলামে যাও, খুব সুন্দর করে দেওয়া আছে ক্লিনিক্যাল ফিচারস অফ পেপটিক আলসার। 26 এডিশনে তুমি যদি যাও, দেখবে যে 1034 পৃষ্ঠা, 35 পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে 5টা কথা লেখা আছে, লাল কালি দিয়ে লেখা আছে। প্রথম কথাটাই যেটা লেখা আছে পেইন, প্রথম কথাটাই যেটা লেখা আছে পেইন,
পেইনটা সাধারণত আমরা এখন যদি একটু ডেসক্রাইব করে বলি পেইনটা কোথায় হয়, তাহলে সাধারণত পেইনটা হয়ে যায় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আমি তোমাদেরকে একটা ক্লাসে একিউট অ্যাবডোমেন পড়াইছিলাম, মনে আছে কিনা জানি না। একিউট অ্যাবডোমেন পড়ানোর সময় আমি বলছিলাম যে পেইন অফ জিআইটি, এটা ডিস্ট্রিবিউশনটা আমরা করি তিনটা, আমরা ফোরগাট এন্ড ইটস ডেরিভেটিভস, মিডগাট এন্ড ইটস ডেরিভেটিভস, হাইন্ডগাট এন্ড ইটস ডেরিভেটিভস, আমরা এইভাবে বলছিলাম। তাহলে ফোরগাট হলো আপ টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম, এমপুলো বেটার যেখানে, এখানে হাইন্ডগাট হলো স্যার সেকেন্ড পার্ট থেকে। হ্যাঁ বলো। স্যার পেজ নাম্বারটা একটু কাইন্ডলি আবার বলা যাবে? 26 এডিশনে হলো 1034 1035। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে পেইনটা সাধারণত আমরা যদি স্টোমাকের কথা বলি, স্টোমাক এন্ড ডিউডেনামের কথা বলি, তাহলে এখানে পেইনটা সাধারণত হবে ওই রুলসটা মেইনটেইন করবে, যেটা হলো foregut and its derivatives. Pain usually occurs in the epigastria. foregut and its derivatives, তার মানে foregut এমব্রায়োলজিক্যালি foregut থেকে যেসব অর্গানগুলো তৈরি হয়েছে, এগুলো সবগুলোর ব্যথা সাধারণত ইউজুয়ালি ইন দ্য এপিগাস্ট্রিয়ামে হবে। মিডগাট যেটা বলছি আমরা, মিডগাট এন্ড ইটস ডেরিভেটিভস, এটা সাধারণত অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, তার মানে সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাবডোমেন হবে, সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাবডোমেন হবে। আর হাইন্ডগাট আমরা যদি বলি ট্রান্সভার্স কোলনের রাইট 1/3 থেকে শুরু করে বাকি যেটা আছে আপ টু দ্য রেক্টাম অ্যানাল ক্যানাল পর্যন্ত, যেটা এটা হলো ইন দ্য হাইপোগাস্ট্রিয়াম, তার মানে সুপ্রাপুবিক রিজিয়নে সাধারণত ব্যথা হবে। তাহলে আমরা যদি ওই থিওরিতে আসি, আমাদের এই যে স্টোমাক এবং ডিউডেনামের ব্যথাটা সাধারণত এপিগাস্ট্রিক রিজিয়নে হবে। তারপরে ব্যথাটা কখন বাড়বে কখন কমবে, আমরা যদি স্টোমাক, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসারের কথা বলি, তাহলে গ্যাস্ট্রিক আলসারে আমরা বলছি যে খাওয়ার পরে ব্যথাটা বাড়ে, কিছুক্ষণ পরে কমে। ডিউডেনাল আলসারে খাইলে কমে, খালি পেটে বাড়ে, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে একটু ইয়ে করতে হবে। তারপরে দেখো 2 নম্বর যে সিমটমসটা দেওয়া আছে পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি যেটা, এটা হলো তার মানে এই শব্দটা দ্বারা বোঝায় হলো এই যে সিমটমস যেটা হয়, এই যে সিমটমসটা হয়, সিমটমসটা কিছুদিন থাকে, তারপরে কিছুদিন আবার ভালো থাকে, কিছুদিন হয় কিছুদিন ভালো থাকে, কিছুদিন হয় কিছুদিন ভালো থাকে, বিকজ অফ হিলিং অফ দ্য আলসার। সাধারণত আলসারটা হিলিং হয়ে যায়, স্পন্টেনিয়াস হিলিং অফ দ্য আলসার। তারপরে কথা বলছে ভমিটিং। ইউজুয়ালি ভমিটিং ইন আনকমপ্লিকেটেড পেপটিক আলসার ইজ রেয়ার। যদিও বলে যে সাধারণত গ্যাস্ট্রিক আলসারে কিছু ভমিটিং হতে পারে। ভমিটিং যদি স্ট্রংলি থাকে, যে ভমিটিং আফটার মিল অর ভমিটিং আফটার ইটিং যদি থাকে, তাহলে আমরা স্ট্রংলি বলি যে ইট ইজ এ কমপ্লিকেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। অল্টারেশন ইন ওয়েট, দেখো 4 নাম্বার কথাটা আছে অল্টারেশন ইন ওয়েট। তাহলে আমরা দেখো পেপটিক আলসারের ক্ষেত্রে আমরা সাধারণত গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার দুইটাকে যেহেতু বলে থাকি আমরা, ডিউডেনাল আলসারের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে খাইলে ব্যথা কমে, তাহলে রোগীটা একটু বেশি খেতে চায়। খাইলে যেহেতু ব্যথা কমে, তাহলে সে বারবার খেতে চাইবে। তো খাইলে একটু ওয়েট গেইন ডেফিনেটলি ইন কেস অফ ডিউডেনাল আলসার হয়। আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে সাধারণত খেলেই তার ব্যথা বাড়ে, এই জন্য সে খেতে ভয় পাবে, সে কম খাবে। তো ওই ক্ষেত্রে একটু ওয়েট মানে লস হয়ে থাকে। বাট এই যে ওয়েট লসটা, ইট নট অ্যাজ লাইক এজ মেলিগনেন্ট লেশন। মেলিগনেন্সিতে যে ধরনের ওয়েট লস হয় ঠিক এই ধরনের না। তাহলে আমরা যদি বলি একটু নাতুস নতুস রোগী যদি আমরা পাই, তাহলে আমরা তার ক্ষেত্রে ধরে নিতে পারি যে হয়তো হি অর শি ইজ সাফারিং ফ্রম দ্য ডিউডেনাল আলসার। একটু শুকনা টুকনা যদি পাই, তাহলে ওদের ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক আলসার চিন্তা করতে পারি। ব্লিডিং, বোথ পেপটিক ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার দুইটাতে ব্লিডিং হতে পারে। ব্লিডিংটা সাধারণত ক্রনিক হয় এবং স্মল ইন অ্যামাউন্ট। তাহলে এক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগী আমাদের কাছে থাকতে পারে। ব্লিডিংটা যদি বেশি হয়, তাহলে ওই ক্ষেত্রে রোগী আমাদের কাছে দুইভাবে প্রেজেন্ট করতে পারে, একটা হলো হেমাটেমেসিস অর মেলেনা। হেমাটেমেসিস হলো ভমিটিং আউট অফ ব্লাড, ভমিটিং আউট অফ ব্লাড ইজ হেমাটেমেসিস। আর মেলেনা হলো প্যাসেজ অফ অল্টার্ড ব্লাড উইথ স্টুল, অল্টার্ড ব্লাড উইথ স্টুল। তাহলে দেখো এই 5টা আমরা পরীক্ষা হলে কিন্তু এই তোমাদেরকে হোয়াট আর দ্য সিমটমস অফ দ্য পেপটিক আলসার ডিজিজ যদি বলি, এই 5টা যদি সুন্দরভাবে কেউ বলো, তাহলে আনসার কিন্তু কমপ্লিট। আচ্ছা, তারপরে আমরা যদি আসি, তোমাদের লং কেস পেপটিক আলসার ডিজিজ থাকে একটা, যদিও এগুলো দেওয়ার কথা না, সার্জারিতে এগুলোর কোনো গুরুত্ব আসলে নাই, কারণ আমরা পেপটিক আলসার, সিম্পল পেপটিক আলসার ডিজিজে আমরা কোনো অপারেশন সাধারণত নাওয়াইজ করি না। সুতরাং যেগুলো করি না এগুলো সার্জারিতে থাকার কথা না, এগুলো মেডিকেল ট্রিটমেন্ট মোস্ট কমনলি। তাহলে আমরা পেপটিক আলসার ডিজিজ যদি কথা বলি, আমরা কিভাবে ডায়াগনোসিস করব? তাহলে ডায়াগনোসিস আমরা যদি স্টোমাক এন্ড ডিউডেনামের এনি প্যাথোলজি, কোন প্যাথোলজির আমরা কথা যদি বলি, তাহলে আমরা ডায়াগনোসিস করব একটা ইনভেস্টিগেশন অফ জয়েস, দ্যাট ইজ দ্য আপার জিআই এন্ডোস্কোপি, একটা পেপটিক আলসার ডিজিজ
তুমি যদি লং কেসের কথা যদি আমি যদি বলি, লং কেসে তুমি যদি বলো যে প্রভিশনাল ডায়াগনোসিস, তুমি তো হয়তো প্রেজেন্টেশনটা দিয়ে তুমি বলবো যে প্রভিশনাল ডায়াগনোসিস তুমি লিখবা। এখন তুমি কি লিখবা? তুমি কি পেপটিক আলসার ডিজিজ লিখবা, না ডিউডেনাল আলসার লিখবা, না গ্যাস্ট্রিক আলসার লিখবা? কোনটা লিখবা? এনিওয়ান বলো। স্যার পেপটিক আলসার লিখবো। পেপটিক আলসার লিখবা। তাহলে পেপটিক আলসার মানে হলো 5 জায়গায় আলসার। তোমার রোগীর কি 5 জায়গায় আলসার আছে? স্যার আমি যেহেতু এন্ডোস্কোপিক আপার জিআই এন্ডোস্কোপিক করিনি, সেহেতু তো আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোথায় হয়েছে। আচ্ছা ঠিক প্রভিশনাল আছে, তোমার ডায়াগনোসিস এটা আইডিয়াটা যাবে। হলো এরকম। তুমি তো হিস্ট্রিতে বলছো প্রভিশনাল মানে কি? প্রভিশনাল মানে কি আমি ধারণা করতেছি, তাই না? জি স্যার। প্রভিশনাল মানে হলো আমার মনে হচ্ছে এই রোগটা তাই হইতে পারে। তোমাকে তো বলে নাই কনফার্মেটরি ডায়াগনোসিস, তোমাকে বলছে কনফার্মেটরি ডায়াগনোসিস বলে নাই, আমি তোমাকে বলছি প্রভিশনাল ডায়াগনোসিস। হিস্ট্রিতে যে আমরা সিকোয়েন্সিয়ালি আসি, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, তারপরে চিফ কমপ্লেন, এগুলো অনেকগুলো শেষ করে আমরা যখন সেলিন পিসের শেষ করে আমরা প্রথম কাজটা যেটা থাকে এটা হলো আমরা প্রভিশনাল ডায়াগনোসিস লিখি। তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস যখন লিখবো, যেমন আমি যদি বলি যে মিস্টার আব্দুল আলী 30 ইয়ার্স অফ এজ, তুমি বললা যে তার এপিগেস্ট্রিক পেইন রিকারেন্ট পিরিয়ডিক পেইন রিলিভ আফটার টেকিং ফুড, এই তুমি ডেসক্রিপশন দিয়ে আসতা, তাহলে তুমি ডেফিনেটলি তুমি বলতে চাইতেছো যে পেশেন্ট সাফারিং ফ্রম দ্য one of the peptic ulcer disease, not the তাহলে তুমি এতক্ষণ কিন্তু ডেসক্রিপশন দিয়ে আসছো, হয় ডিউডেনাল আলসারের পক্ষে ডেসক্রিপশন দিয়ে আসছো অথবা গ্যাস্ট্রিক আলসারের পক্ষে ডেসক্রিপশন দিয়ে আসছো। তাহলে তোমার ডায়াগনোসিস কিন্তু কখনোই প্রভিশনাল ডায়াগনোসিস উইল নট বি দ্য পেপটিক আলসার ডিজিজ। তোমার প্রভিশনাল ডায়াগনোসিস অবশ্যই হবে দ্যাট ইজ দ্য আইদার গ্যাস্ট্রিক আলসার অর ডিউরেনাল আলসার। তুমি যার পক্ষে এতক্ষণ সাবাই গাইছো, যে বলছো যে হ্যাঁ ইয়াং এজ, তারপরে তার খাওয়ার পরে ব্যথা কমে, তার একটু ওয়েট গেইন আছে, এই যে কথাগুলো বলে আসছো, তার হেমাটোমেসিস মেলানা নাই বলছো তুমি, তার অল্টারেশন বাউল ভমিটিং নাই, এই কথা বলে আসছো, তাহলে তো তার এই যে পক্ষে বলে আসছো ওই কথাই বলতে হবে। এখানে পেপটিক আলসার এটা বলার সুযোগ নেই, বলতে হবে আইদার গ্যাস্ট্রিক আলসার অর ডিউডেনাল আলসার। তাহলে তোমাকে কিন্তু যখন তুমি প্রভিশনাল ডায়াগনোসিস বলবা তখন তোমাকে কিন্তু এই কথাটাই বলতে হবে, হয় ডিউডেনাল আলসার অর গ্যাস্ট্রিক আলসার। হ্যাঁ, হাউ ক্যান ইউ কনফার্ম, তারপরে তো কোশ্চেন আসবে। তুমি যে বললা ডিউডেনাল আলসার, হাউ ক্যান ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? তুমি তো এতক্ষণ কথা তাহলে বলে কি স্যার প্রভিশনাল ডায়াগনোসিস এর মধ্যে স্যার পেপটিক আলসার লিখবো না? না, কিভাবে লিখবে? পেপটিক আলসার বললে না 5 জায়গায় হয়। পেপটিক আলসার বলছো কয় জায়গায় হয়? 5 জায়গায়। একটা হলো লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, একটা হলো পাঁচ পার্ট অফ দ্য ডিউডেনাম বলছো, একটা বলছো লেজার কার্ভেসার, একটা বলছো মেকাস ডায়াবেটিকুলাম, একটা বলছো গ্যাস্ট্রোজেজুনোস্টোমি স্টাফ। তাহলে একটা লোকের 5 জায়গায় কি হওয়ার সম্ভাবনা আছে? তুমি যে রোগী নিয়ে ডিল করতেছো, তোমার সামনে যে রোগীটা বসে আছে, এই রোগীটা তো একজন, ডেফিনেটলি তার একটা জায়গায় আলসার, সুতরাং তোমাকে কিন্তু ওই স্পেসিফিক একটা জায়গার কথাই লিখতে হবে। আমরা কমনলি পেপটিক আলসার বলতে আমরা দুইটাকেই বুঝি। কমনলি আমরা যখন প্র্যাকটিক্যালি কথা বলি, পুঁথিগত কথা বললে একরকম, আমরা প্র্যাকটিক্যালি যখন কথা বলি আমরা দুইটাই বুঝি, একটা হলো ডিউডেনাল আলসার, একটা হলো গ্যাস্ট্রিক আলসার। তাহলে তোমাকে কিন্তু প্রভিশনাল ডায়াগনোসিস যে কোনো একটাই লিখতে হবে, হয় গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউডেনাল আলসার। কোনটা লিখবা এইটার পক্ষে বিপক্ষে তুমি এর আগে যতক্ষণ পর্যন্ত সেলিন ফিচার, চিপ কমপ্লেইন, এক্সামিনেশন ফাইন্ডিং যেগুলো যেগুলো বলে আসছো ওগুলোর উপর নির্ভর করে তোমাকে একটা বলতে হবে। যেমন তুমি যদি সাপোজ তুমি যদি বলো, যেমন আমি বললাম 30 ইয়ার্স অফ এজ অথবা 40 ইয়ার্স অফ এজ, তার মানে মিডল এজের একটা লোক, তার যদি হয়, তাহলে সাধারণত আমরা জানি ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসারের একটু ডিফারেন্সিয়েট যদি আমরা করতে যাই, ডিউডেনাল আলসার সাধারণত ইয়াঙ্গার এজে বেশি হয়, গ্যাস্ট্রিক আলসার সাধারণত ওল্ডার এজে বেশি হয়। আমরা যদি ডিউডেনাল আলসারের কথা বলছি, ডিউডেনাল আলসারের রোগীর ওয়েট মেনটেন হয়, ওয়েট একটু গেইন হইতে পারে। আবার গ্যাস্ট্রিক আলসারের রোগী, ক্রনিক গ্যাস্ট্রিক আলসার যারা থাকে, তাহলে তাদের ক্ষেত্রে সাধারণত ওয়েট লস হতে পারে একটু। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো তুমি তো সাবাই গিয়ে আসছো, তুমি বলে আসছো যে এই রোগীটার ব্যথা এপিগেস্ট্রিক পেইন হয়, এটা পিরিয়ডিক হয়, 1 মাস পর এতদিন বন্ধ থাকে, আবার হয়েছে, এভাবে রিকারেন্ট ব্যথা হয়েছে তার। এবং এই ব্যথাটা যখন হয় তখন তুমি বলছো যে সে যখন কিছু খায় তখন তার কাছে ভালো লাগে, তার মানে তুমি ডিউডেনাল আলসারের পক্ষে কথা বলতেছো, ঠিক তো নাকি?
জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার ডেফিনেটলি তোমার প্রভিশনাল ডায়াগনোসিস, তার মানে তুমি চিন্তা করতেছো এই রোগীর সাথে কথা বলে এক্সামিনেশন করে তুমি চিন্তা করতেছো দিস পেশেন্ট সাফারিং ফ্রম ডিউডেনাল আলসার, দিস পেশেন্ট সাফারিং ফ্রম ডিউডেনাল আলসার। তাহলে তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে প্রভিশনাল ডায়াগনোসিস। তুমি যদি পেপটিক আলসার লিখো, পেপটিক আলসার তো স্পেকট্রাম অফ ডিজিজ, অনেকগুলো ডিজিজ এক জায়গায় নিয়ে এসে তারপরে আমরা করবো, সুতরাং এটা করা যাবে না। আচ্ছা, তারপরে আসে হলো তোমার প্রফেশনাল ডায়াগনোসিস, পরেই হলো আমাদের সাম ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের প্রথম যে কাজটা এটাই হলো হাউ ক্যান ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। তুমি যে বলছো তোমারটা ডিউডেনাল আলসার, প্রফেশনালের পরে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখি, তাই না? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখি, তাহলে তুমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি লিখবা? তুমি যদি ডিউডেনাল আলসার লিখো তাহলে তুমি প্রথম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখো যে তার এটা গ্যাস্ট্রিক আলসার, তাহলেই তো হয়। তুমি 2 নম্বরে কি লিখবা? 2 নম্বরে ক্রনিক, হ্যাঁ তুমি কাছাকাছি কি ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস অথবা এটা লিখতে পারো, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস লিখতে পারো। তাহলে আমাদেরকে এভাবে আগাইতে হবে। তাহলে এই যে প্রফেশনাল ডায়াগনোসিস এর পরে হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তুমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখলা, সেটা কারেক্ট মানে দাও, গরম লাগতেছে। হ্যাঁ, তারপরে তাহলে তোমার প্রথম কাজে হবে তাহলে এখন তোমার ডায়াগনোসিস যেটা তুমি প্রফেশনাল ডায়াগনোসিস যেটা বলছো এটাকে কনফার্ম করা। হাউ ক্যান ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? তাহলে আমাদেরকে কনফার্ম করার জন্য, ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের যেটা করতে হবে এটা হলো স্টোমাক এন্ড ডিউডেনামের যে কোনো ডিজিজ ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ইনভেস্টিগেশন হলো একটা। রোগ যাই বলো, স্টোমাক এন্ড ডিউডেনামের রোগ যাই বলো, প্রিলিমিনারি ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন অফ চয়েস একটা, দ্যাট ইজ আপার জিআই জি স্যার। এন্ডোস্কোপি, আপার জিআই এন্ডোস্কোপি। তাহলে আপার জিআই এন্ডোস্কোপি করলে আমরা এখন আমি কনফার্ম করতে পারবো, এন্ডোস্কোপি করে আমি কনফার্ম করতে পারবো যে আমি যে বললাম দিস পেশেন্ট সাফারিং ফ্রম দ্য ডিউডেনাল আলসার, এন্ডোস্কোপি যদি বলে যে এন্ডোস্কোপি যিনি করছে উনি যদি বলে হ্যাঁ তার এটা ডিউডেনাল আলসার, তাহলে তো আমি কনফার্ম করে ফেললাম। আর এন্ডোস্কোপি ওই যে আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস রাখছি, গ্যাস্ট্রিক আলসার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস রাখছি, এন্ডোস্কোপি যদি বলে যে ইট মে বি গ্যাস্ট্রিক আলসার, তাহলে এই ক্ষেত্রে আমি আমার ডায়াগনোসিস এখন চেঞ্জ হবে। বাট আমরা প্র্যাকটিক্যালি আমরা যখন তোমাদেরকে লং কেস গুলো আমরা দিয়ে থাকি, ওই তোমার প্রভিশনাল ডায়াগনোসিস যেটা তুমি এটাতে স্ট্রিক্ট থাকতে হবে। ওই এন্ডোস্কোপি তো আর করতে এখন তো আর করতে পাঠাতে পারবা না, মানে এটা হলো তোমার পরীক্ষার পদ্ধতি, তুমি এন্ডোস্কোপি করবা, এন্ডোস্কোপি করার পরে তারপরে কনফার্ম করবা। আচ্ছা, এন্ডোস্কোপি করার পরে আমরা পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে বায়োপসি নিব কি নিব না, নেক্সট কোশ্চেন হলো এটা যে তোমার পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ, ডিউডেনাল আলসার আর গ্যাস্ট্রিক আলসার, এখন এন্ডোস্কোপি করছে, এন্ডোস্কোপি করার পরে তুমি বায়োপসি স্যার যদি এটা ডিউডেনাল আলসার হয় তাহলে আমার বায়োপসি নিতে হবে না, বিকজ ডিউডেনাল আলসার থেকে ম্যালিগন্যান্সি হওয়ার চান্স কম। আর যদি স্যার গ্যাস্ট্রিক আলসার হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে বায়োপসি নিতে হবে, বিকজ গ্যাস্ট্রিক আলসার থেকে কার্সিনোমাতে কনভার্ট হইতে পারে। ইয়েস, এখানে তুমি ওই যে ডিউডেনাল আলসারে তুমি বলছো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের সম্ভাবনা কম। কম? জি স্যার। না, কম না, নাই শব্দটা কি? জি স্যার, নাই, একদমই হবে না। হ্যাঁ, এই যে ডিউডেনাল আলসার ডিজিজ এখনকার পর্যন্ত, আজকে পর্যন্ত, এখনকার পর্যন্ত যত এভিডেন্স আছে, এভিডেন্সে বলতেছে ডিউডেনাল আলসার ইজ 100% বেনাইন ডিজিজ, 100% এখন পর্যন্ত 100% বেনাইন। তো সুতরাং এখানে ডিউডেনাল আলসার যদি এন্ডোস্কোপি করার পরে উনি যদি মনে করে যে দিস পেশেন্ট সাফারিং ফ্রম দ্য ডিউডেনাল আলসার, নো নিড অফ এনি টেকিং বায়োপসি। বাট যদি এন্ডোস্কোপি করার পরে যদি মনে করে যে দিস পেশেন্ট সাফারিং ফ্রম দ্য গ্যাস্ট্রিক আলসার, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই বায়োপসি নিতে হবে, কারণ গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে বায়োপসি মানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, এই ক্ষেত্রে আমরা বায়োপসি নিয়ে কনফার্ম করব। এই জন্যই আমরা আপার যে এন্ডোস্কোপিকে স্টোমাক এবং ডিউডেনাল প্যাথোলজি নির্ণয় করার জন্য এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড কারণ হলো এক হলো নিজের চোখে আমি দেখতে পাবো, আরেকটা হলো ইফ নিডেড আমি বায়োপসি নিতে পারবো। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের ডায়াগনোসিস করবে। তারপরে তুমি বাকি কি ইনভেস্টিগেশন করবে? আমরা পেপটিক আলসার ডিজিজে আর বাকি ইনভেস্টিগেশন, হ্যাঁ এস পাইলোরি যদি বলো, ইয়েস এস পাইলোরির কিছু ইনভেসিভ টেস্ট আছে, নন ইনভেসিভ টেস্ট আছে, এগুলো আমরা করতে পারি। তারপরে আসে হলো তোমার ট্রিটমেন্ট। এস পাইলোরি, হ্যাঁ ইয়েস এস পাইলোরি গ্যাস্ট্রিক আলসারের সাথে ডিউডেনাল আলসারের সাথে সবার সাথে রিলেটেড। সাধারণত এস পাইলোরি সম্পর্কেও তোমাদেরকে একটু জানতে হবে। এস পাইলোরি এটাও তোমাদের শর্ট নোট যে কোনো সময় আসতে পারে। এস পাইলোরি কি কি রোগ করে? তাহলে এখানে আমাদের একটা হলো ক্রনিক গ্যাস্ট্রাইটিস করে, একটা হলো পেপটিক আলসার করে, আরেকটা হলো গ্যাস্ট্রিক ম্যালিগনেন্সি। তিনটার সাথেই কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু রিলেটেড।
তাহলে এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি ডিটেক্ট করার জন্য আমাদের কিছু ইনভেসিভ টেস্ট আছে, কিছু নন ইনভেসিভ টেস্ট আছে, এগুলো আমরা করতে পারি। যেমন স্টোমাক থেকে বায়োপসি যেটা নিচ্ছি, বায়োপসিতে আমরা ইনভেসিভ টেস্ট, এটাতে আমরা বায়োপসিতে এস পাইলোরি ডিটেক্ট করতে পারি। আবার কার্বন ব্রেড টেস্ট আছে, ফ্লো টেস্ট আছে, ইউরিয়া ব্রেড টেস্ট আছে। এই টেস্ট গুলো করে আমরা এস পাইলোরি ডিটেক্ট করতে পারি। তাহলে চিকিৎসা কি, পেপটিক আলসার ডিজিজের চিকিৎসা কি? তাহলে পেপটিক আলসার ডিজিজের চিকিৎসা হলো হোয়াট আর দ্য সিম্পলি দ্যাট ইজ দ্য মেডিকেল ট্রিটমেন্ট। সিম্পলি দ্যাট ইজ দ্য মেডিকেল ট্রিটমেন্ট। কোনো সার্জারি সাধারণত আমরা পেপটিক আলসার ডিজিজে করি না। পেপটিক আলসার ডিজিজ বোথ ডিউডেনাল আলসার এন্ড গ্যাস্ট্রিক আলসার, কোনো আলসারে আমরা সাধারণত কোনো সার্জারি করি না, কারণ এখন যে মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো অ্যাভেলেবল এগুলো কিন্তু খুব ইফেক্টিভ। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমরা যেটা বলছি, একটা হলো কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন স্মোকিং, চা কফি যেগুলো, এগুলো আমরা অ্যাভয়েড করতে হবে। স্পাইসি ফুড গুলোকে অ্যাভয়েড করতে হবে। স্ট্রেসকে অ্যাভয়েড করতে হবে। তারপর হলো কিছু ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে দুইটা মেইনলি, একটা হলো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আর একটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর। এই দুইটা আমরা কিভাবে দিব, কতদিন দিব? সাধারণত বলছে 2 to 4 উইক যদি আমরা দিই, মোস্ট অফ দ্য আলসার উইল হিল। এর মধ্যে আরেকটা হলো ইন এডিশন টু দ্যাট ইজ হলো ইরাডিকেশন, এস পাইলোরি ইরাডিকেশন থেরাপি। এটা, এই দুইটা জিনিস আমরা করব। ইরাডিকেশন থেরাপি যদি আমরা দিই, ইরাডিকেশন থেরাপি আমরা কিভাবে দিই? 10 to 14 ডেজ ট্রিপল ড্রাগ থেরাপি। ট্রিপল ড্রাগের মধ্যে একটা হলো অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন, ওমিপ্রাজল। প্রোটন পাম্প ইনহিবিটর। এটা আমরা 10 to 14 ডেজ দিব। আচ্ছা, তারপরে হলো যে অপারেশন ফর ডিউডেনাল আলসার আর গ্যাস্ট্রিক আলসার। দেখো এখানে যদি তোমরা যদি বেলি ল্যাবের 1036 যদি দেখো, প্রথম যদি দেখো সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য আনকমপ্লিকেটেড পেপটিক আলসারেশন, এই শব্দের প্রথম যে লাইনটা, এটা যদি পড়ো দেখবা, তাহলে বুঝবা ফ্রম ইটস পিক ইন দ্য 1960 থেকে কিন্তু পিক পেপটিক আলসারটা ভালোভাবে এস পাইলোরি আবিষ্কার হওয়ার পরে এটা কিন্তু খুব শুরু হয়েছে। The incidence of surgery for uncomplicated peptic ulceration has fallen markedly to the extent that peptic ulcer surgery is now of little more than historical interest. তার মানে এগুলো কিন্তু ইতিহাসের পাতায় চলে গেছে। পেপটিক আলসারের জন্য আগে যে সার্জারি গুলো করা হতো, এগুলো কিন্তু ইতিহাসের পাতায় চলে গেছে। প্রোটন পাম্প ইনহিবিটর আবিষ্কার হওয়ার পর এবং এস পাইলোরি ইরাডিকেশন হওয়ার পরে, থেরাপি দেওয়ার পরে, এখন কিন্তু পেপটিক আলসার ডিজিজের জন্য কোনো সার্জারি করা হয় না। ঠিক আছে? তাহলে আমরা সিম্পল গ্যাস্ট্রিক আলসার ও ডিউডেনাল আলসার যদি কারো লং কেস থাকে, আমি ইনভেস্টিগেশন আপার যে এন্ডোস্কোপি করব, আর এরপরে আর কোনো ইনভেস্টিগেশন করব? স্যার বেরিয়াম মিল এক্সরে। না, এই কথা কিন্তু পরীক্ষার হলে বলা যাবে না। এটা হলো রিটেনের খাতায় তুমি লিখতে পারবা, পরীক্ষার হলে কিন্তু এই কথা বলা যাবে না। যাকে তুমি, একটা রোগী তোমার সামনে বসে আছে, এই রোগী তুমি মনে করতে জিভের আলসার, তাকে তুমি আপার যে এন্ডোস্কোপি করানোর পরে আবার বেরিয়াম মিল এক্সরে যদি করো, এটা কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই। তুমি এটা রিটেনের খাতায় লিখতে পারবা, কিন্তু পরীক্ষার হলে রিটেন আমরা ভাইভাতে অ্যাজ ওয়েল এজ দা লং কেস, তুমি এই কথা কিন্তু কখনোই বলতে পারবা না। কারণ হলো এন্ডোস্কোপি করার পরে তোমাকে বলে দিছে যে এই পেশেন্টের এই আছে, এই নাই। এই ক্ষেত্রে তুমি বেরিয়াম মিল এক্সরে থেকে আর কি পেতে পারবা? কিচ্ছু পাবা না। রোগীর টাকা খরচ করে আর রোগীকে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো ইয়ে নাই। সুতরাং এটা কখনোই করা যাবে না। হ্যাঁ, আর কোন পরীক্ষা আমি যদি পরীক্ষা করব, এটা হলো আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উপর নির্ভর করবে। আমি যদি ক্রনিক ক্যালকুলাস পলিসিস্টাইটিস, আমার 2 নাম্বার ডিফারেনশিয়াল, 1 নাম্বার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি আমি গ্যাস্ট্রিক আলসার থাকে, 2 নাম্বার যদি আমার ক্রনিক ক্যালকুলাস পলিসিস্টাইটিস থাকে, তাহলে আমি আপার যে এন্ডোস্কোপি যদি নরমাল বলে, যে আপার যে এন্ডোস্কোপি ইজ নরমাল, তার মানে কি ডিউডেনাল আলসার না গ্যাস্ট্রিক আলসার না হইতে তো পারে, তখন ওই ক্ষেত্রে আমি করব আমি আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস টু সি দা gallbladder calculi present or not. ওই যে আমার 2 নাম্বার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো ক্রনিক ক্যালকুলাস পলিসিস্টাইটিস, তাহলে ওইটাকে এক্সক্লুড অর ইনক্লুড করার জন্য আমি নেক্সট ইনভেস্টিগেশন এটা করব হলো আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। এখানে দেখো বেরিয়াম মিল স্টাডি করার কোনো সুযোগ নাই,
কারণ হলো এন্ডোস্কোপি আমাকে বলে দিচ্ছে। তুমি এখন বলতে পারো স্যার পরীক্ষার হলে কি আমি কি এন্ডোস্কোপি করার সুযোগ পাবো? না, পরীক্ষার হলে তুমি এন্ডোস্কোপি করার সুযোগ পাবো না। তোমার সিকোয়েন্সটা এরকমই থাকবে। আমরা প্রভিশনাল ডায়াগনোসিস এর পরে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখবো, তারপরে হলো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের প্রথম কাজটা যেটা হবে এটা হলো কনফার্মেটরি ইনভেস্টিগেশন। তোমার যে প্রভিশনাল ডায়াগনোসিস যেটা বলছো একটা, ওইটাকে কি ইনভেস্টিগেশন দিয়ে তুমি কনফার্ম করতে পারবো এটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, তারপরে তুমি ইনভেস্টিগেশন যেটা বলবে এটা হলো আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন। যদি তোমার ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টেটিস 3 নাম্বার মানে প্রভিশনাল ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, প্রথমটা গ্যাস্ট্রিক আলসার, 2 নাম্বারটা যদি তোমার ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টেটিস থাকে, তাহলে তোমাকে ওই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন টু এক্সক্লুড অর ইনক্লুড ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টেটিস। তাহলে এটা হলো 2 নাম্বার ইনভেস্টিগেশন। তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি, এগুলো করব কি করব না। তাহলে তুমি যদি ফিজিক্যাল এক্সামিনেশনে যদি বলো যে রোগী নট এনিমিক, তারপরে হেমাটোমিস মেলানার কোনো হিস্ট্রি নেই, তাহলে কোনো ইনভেস্টিগেশন করার দরকার নাই। কারণ কি? কারণ হলো এই ক্ষেত্রে তোমার এই রোগীটার ক্ষেত্রে তুমি কোনো অপারেশন করবা না, কারণ এই রোগীর অপারেশনের কোনো ইন্ডিকেশন নাই। অপারেশনের যদি ইন্ডিকেশন কোনো রোগীর থেকে থাকে, এই কেসে না অন্য কেসগুলোতে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমি অপারেশনের ইন্ডিকেশন যদি থাকে তাহলে অপারেটিভ ফিটনেস দেখার জন্য, অ্যানাস্থেটিক ফিটনেস দেখার জন্য আমি ইনভেস্টিগেশন করবো। তাহলে এটা হলো অন্য, আমরা অন্য দিন কথা বলবো। কিন্তু এই ক্ষেত্রে আর কোনো ইনভেস্টিগেশন করার খুব একটা দরকার নেই। তোমরা রুটিন ইনভেস্টিগেশন সিবিসি, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, বুকের এক্সরে, ইসিজি, এগুলো কিন্তু ডিউডেনাল আলসার এন্ড গ্যাস্ট্রিক আলসার, সিম্পল ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কোনো রোল নাই। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন হলো আমরা কমপ্লিকেশন জি স্যার। অফ পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসারের কমপ্লিকেশন কি হতে পারে এটা আমাদেরকে জানতে হবে। কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ, স্যার হেমোরেজ, পারফোরেশন। পারফোরেশন। আমরা যদি পেপটিক আলসারের কথা বলি, পেপটিক আলসার বলতে আমরা ডিউডেনাল আলসার আর একটা হলো গ্যাস্ট্রিক আলসার, এই দুটাকেই বুঝাই। এই দুটাকে যদি বুঝাই তাহলে আমরা এই দুইটার কমপ্লিকেশন সাধারণত 2 ধরনের কমপ্লিকেশন, একটা হলো একিউট কমপ্লিকেশন আর একটা হলো ক্রনিক কমপ্লিকেশন। ক্রনিক কমপ্লিকেশন। একটা হলো ক্রনিক কমপ্লিকেশন। একিউট কমপ্লিকেশনের মধ্যে মধ্যে আমরা দুইটা শুনতে চাই, একটা হলো ব্লিডিং আর একটা হলো পারফোরেশন। একটা হলো ব্লিডিং, পারফোরেশন। এটা পারফোরেশন। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে আমরা একটা শুনতে চাই, দ্যাট ইজ দ্য গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু অবস্ট্রাকশন, পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু ডিউ টু পাইলোরিক পাইলোরিক স্টেনোসিস। স্টেনোসিস। তাহলে দেখো সুন্দরভাবে বলতে হবে হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ। এখানে আরো আছে হয়তো, কিন্তু আমরা পরীক্ষার হলে তোমাদের কাছে শুনতে চাই হলো এই কথাগুলো, একিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন। একিউট কমপ্লিকেশনের মধ্যে একটা হলো ব্লিডিং আর একটা হলো পারফোরেশন, আর একটা হলো ক্রনিক কমপ্লিকেশন দ্যাট ইজ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস। আবার যারা লং স্ট্যান্ডিং গ্যাস্ট্রিক আলসার, আমরা বলছি গ্যাস্ট্রিক আলসার থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, ইয়েস গ্যাস্ট্রিক কার্সিনোমা ইজ অলসো এ কমপ্লিকেশন। পরীক্ষার হলে আমরা এটা এত শুনতে চাই না, আমরা সাধারণত এই তিনটাই শুনতে চাই। তাহলে এই তিনটা থেকে তোমাদের মেইনলি কোশ্চেন আসে। দেখো তারপরে আমরা পারফোরেশনের মধ্যে যদি আমরা যদি যাই, পারফোরেশন পেপটিক আলসার পারফোরেশন, তাহলে পেপটিক আলসার পারফোরেশন যদি যাই তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ acute abdomen. It is one of the most common cause of acute abdomen. Peptic ulcer perforation যদি যাই আমরা তাহলে কি দাঁড়াবে? তাহলে এই যে পেশেন্টটা আমি বললাম, a patient with long history of the peptic ulcer develops sudden severe epigastric pain. What will be the expected findings on inspection? তাহলে এটা কিন্তু দেখো, এটা কিন্তু তোমাকে পেপটিক আলসারের একটা কমপ্লিকেশনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কার বাসার সাথে কার বাসায় এত নয়েজ হচ্ছে? হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে পেশেন্টস উইথ লং হিস্ট্রি অফ দ্য পেপটিক আলসার। লং হিস্ট্রি মানে পেপটিক আলসার একটা ক্রনিক ডিজিজ, অনেকদিন থেকে তার পেপটিক আলসারের হিস্ট্রি আছে, হঠাৎ করে তার সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন, তাহলে ডেফিনেটলি ইট ইজ ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ দ্য একিউট কমপ্লিকেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। তাহলে একিউট কমপ্লিকেশনের মধ্যে হলো দুইটা, একটা হলো ব্লিডিং আর একটা হলো পারফোরেশন। তাহলে এখানে সাধারণত আমরা কোশ্চেনের ধরন দেখে বুঝতেছি যে এটা কিন্তু আমাদেরকে পারফোরেশনের দিকে হয়তো নিয়ে যাচ্ছে। তাহলে তোমাকে দেখো এখন পারফোরেশনটা তোমাকে জানতে হবে। পারফোরেশনটা যদি জানতে হয় তাহলে তোমাকে এস দাসে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এস দাসের হলো
এজলাসা হলো 473, পেজ নাম্বার 473। বই আছে সাথে? দেখো এই জি স্যার। পেপটিক আলসার পারফোরেশন, এখানে পেপটিক আলসার পারফোরেশনে দেখো 3টে স্টেজ দেওয়া আছে। প্রথম যে স্টেজ অফ পেরিটোনিজম, ইট লাস্ট অ্যাবাউট 6 আওয়ার্স, ফার্স্ট 6 আওয়ার্স। তার মানে সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন তার যখন শুরু হবে, এটা প্রথম 6 ঘন্টা যেটা, এটা হলো স্টেজ অফ পেরিটোনিজম অর কেমিক্যাল পেরিটোনাইটিস। এখানে পেপটিক আলসার, ডিউডেনাল আলসার ও গ্যাস্ট্রিক আলসার যদি পারফোরেট করা মানে হলো ইন্টেস্টাইনাল স্টোমাকের যে কন্টেন্ট গুলো, এগুলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসবে। তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটিতে এসে ইনিশিয়ালি এই ফ্লুইডটা ট্রাভেল ডাউন অ্যালং দ্য রাইট প্যারাকোলিক গাটার এন্ড সেটেল ডাউন ইন দ্য রাইট ইলিয়াক ফোসা। রাইট ইলিয়াক ফোসাতে আসে, মিনিমাম পেরিটোনাইটিস করে। অনেক সময় এই রোগীটা একিউট অ্যাপেন্ডিসাইটিসের মতো সাইন সিম্পটমস দিতে পারে। এখানে শুধু পার্থক্যটা থাকবে তার এপিগ্যাস্ট্রিক পেইনও থাকবে। এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে এই ইনিশিয়াল যে স্টেজ অফ পেরিটোনিজম অর কেমিক্যাল পেরিটোনাইটিস, এই ক্ষেত্রে আমরা রোগীর ওই টেন্ডারনেস ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেন্ডারনেস ইন দ্য রাইট ইলিয়াক ফোসা, এই দুই জায়গায় টেন্ডারনেস ছাড়া তার পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন অর আদার ফিচার্স অফ শক, যেগুলো এগুলো আমরা কোনো কিছু কিন্তু সাধারণত ডিটেক্ট করতে পারি না, ইনিশিয়ালি খুব একটা থাকে না। অনলি মাসেল গার্ড ওভার দ্য আপার হাফ অফ দ্য রাইট আপার অ্যাবডোমেন, ওই জায়গায় আমরা পাই। 2 নম্বর স্টেজ দেখো, স্টেজ অফ রিঅ্যাকশন। এখানে কি হয়, ডিউ টু কেমিক্যাল ইরিটেশন অফ দ্য পেরিটোনিয়াম, পেরিটোনাইটিস হয়। পেরিটোনাইটিস হয়ে ইনফ্লামেটরি এক্সুডেট গুলা ভেসেল থেকে এক্সুডেট বের হয়ে ওই কেমিক্যালটাকে ডাইলিউট করে। এখানে রোগী একটু কমফর্ট ফিল করে সিমটোমেটিক্যালি, যে তার ব্যথা হচ্ছিল, ব্যথা একটু কম মনে হচ্ছে, তার কাছে একটু ভালো, কিন্তু তার সাইনগুলা কিন্তু অ্যাগ্রাভেট করতে থাকে। এখানে আস্তে আস্তে তার টেন্ডারনেসটা, মাসেল রিজিডিটি যেটা, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যাজ ওয়েল এজ এই সময় আমরা আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস, ওবলিটারেশন অ্যাজ ওয়েল এজ দ্য শিফটিং ডালনেস আমরা সাধারণত এই স্টেজে পেয়ে থাকি। 3 নাম্বার স্টেজ যেটা, এটা হলো স্টেজ অফ ডিফিউজ পেরিটোনাইটিস। ইট ইজ দ্য গ্রে। এই অবস্থায় ডিফিউজ পেরিটোনাইটিস যখন হয়, তখন আমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, তার মানে পালস, টেকিকার্ডিয়া, ব্লাড প্রেশার কম, ইউরিন আউটপুট কমে যাবে, রোগের সোয়েটিং হবে, কোল্ড কামি পেরিফেরি হবে। আর আমরা অ্যাবডোমেনে যদি আসি, অ্যাবডোমেনে ডিফিউজ বোর্ড লাইক রিজিডিটি, একটা শব্দ আমরা পারফোরেশনের সাথে খুব পরিচিত, বোর্ড লাইক রিজিডিটি। তার মানে তোমরা পরীক্ষার হলে কাগজ যে বোর্ডের উপর রেখে লিখো, এরকম এই শব্দটাই বোর্ড লাইক রিজিডিটি, বোর্ডের মতো শব্দ অ্যাবডোমেনটা মনে হবে। দ্যাট ইজ দ্য বোর্ড লাইক রিজিডিটি পাবো আমরা, সাথে ক্লিনিক্যাল ফিচার্স অফ শক পাবো। তার মানে টেন্ডারনেস, মাসেল গার্ড এন্ড রিজিডিটি ওভার দ্য হোল অ্যাবডোমেন, এইটাকেই বলা হয় বোর্ড লাইক রিজিডিটি। তাহলে টেন্ডারনেস পাবো, রিবাউন্ড টেন্ডারনেস পাবো, মাসেল গার্ড এন্ড রিজিডিটি পাবো হোল ওভার দ্য অ্যাবডোমেন, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এবং এই অ্যাবডোমেনটা তখন ফিল করতে আমরা একবারে বোর্ডের মতো একটা ফিলিং হবে। এই জিনিসটা আমরা পাবো। সাথে হলো ক্লাসিক্যাল ফিচার্স অফ শক থাকবে এখানে। তার মানে এখানে তুমি যদি রোগীর পালস দেখো, পালস কিন্তু বেশি থাকবে, ব্লাড প্রেশার কম থাকবে, রেসপিরেশনটা শ্যালো ব্রিদিং থাকবে, সোয়েটিং থাকবে, ইউরিন আউটপুট কম থাকবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমরা পাবো। তাহলে এখন আমরা যদি আসি ইন্সপেকশন পালপেশন, এখানে বলছি তোমাকে ইন্সপেকশন পালপেশনে তুমি কি পাবো। তাহলে ইন্সপেকশন অফ দ্য অ্যাবডোমেন, পালপেশন অফ দ্য অ্যাবডোমেন আমরা কি পাবো, ইন্সপেকশন অফ দ্য অ্যাবডোমেন আমরা কি পাবো। বোর্ড লাইক রিজিডিটি যদি থাকে, তাহলে অ্যাবডোমিনাল আমরা ইন্সপেকশনে কি যে পয়েন্টস গুলো তুমি পাবো, প্রত্যেকটা পয়েন্ট দেখো। অ্যাবডোমেন, তাহলে অ্যাবডোমেন একটু ডিস্টেন্ডেড হবে। তারপরে মুভমেন্ট উইথ রেসপিরেশন, তাহলে বোর্ড লাইক রিজিডিটি যদি হয়, ডিফিউজ পেরিটোনাইটিস যদি হয়, তাহলে রোগী চাইবে যে তার পেটের যাতে মুভমেন্ট না হয়, কারণ একটু মিনিমাম মুভমেন্টে তার ব্যথা হবে। এই জন্য রেসপিরেটরি মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন উইল বি রেস্ট্রিক্টেড, এটা পাবো। পালপেশনে যদি যাও, তবে হোল ওভার দ্য অ্যাবডোমেনে আমরা টেন্ডারনেস পাবো, রিবাউন্ড টেন্ডারনেস পাবো, মাসেল গার্ড পাবো এন্ড রিজিডিটি পাবো। টেন্ডারনেস মোর মার্কড অন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তারপরে হলো পালপেশনের আরেকটা যেটা, এটা হলো আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস উইল বি obliterated, and আর যদি আমরা যদি বলি ফ্লুইড থ্রিল উইল বি প্রেজেন্ট।
quit chill or shifting dullness, quit chill না shifting dullness will be positive in that cases. তাহলে এইগুলো হলো আমাদের ইন্সপেকশন এবং পালপেশন। এখানে পালপেশন যেহেতু চায় না, তাহলে দেখো হাউ ইমেজিং হেল্পস ইন ডায়াগনোসিস। তাহলে আমরা যদি পালপেশনের কথায় আসি, পালপেশনে আমাদেরকে ইমেজিং পরের কথা আমরা আগে বলি যে পালপেশন আমরা কিভাবে ডায়াগনোসিস করব। পালপেশন ডায়াগনোসিস করার জন্য তুমি যদি একটা রোগীর বলো যে পেশেন্ট সাফারিং ফ্রম দ্য পেপটিক আলসার ডিজিজ পালপেশন, তাহলে তুমি এটা ডায়াগনোসিস করতে পারবে। ডায়াগনোসিসের ক্ষেত্রে তুমি কিভাবে করতে পারবে? আগে বলা হতো প্লেন অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। আগে আমরা এটা করতাম, এবং এগুলো দেখো তোমাদের অস্পিতেও আমরা একটা ছবি দেখাইছি, তাহলে ওটাকে আমরা বলছি নিউমোপেরিটোনিয়াম, মনে আছে কিনা? হ্যাঁ, তাহলে আগে বলা হতো প্লেন অ্যাবডোমেন abdominal X-ray in erect portion including both dome of view and anterior posterior view আগে বলা হতো। এখন বলা হয় আমরা যদি দেখো চেস্ট এক্সরে করি, আমাদের মূল টার্গেট হলো দাঁড়াইয়া যদি চেস্ট এক্সরে করাই আমরা, তাহলে ওই ক্ষেত্রে রোগীর আন্ডার দ্য ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে ফ্রি গ্যাস শ্যাডো আর ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো আমরা পাবো। তাহলে আগে বলা হতো যে অ্যাবডোমিনাল এক্সরে করব আমরা ইন ইরেক্ট পোরশন ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। এখন কিন্তু দেখবা ভ্যালি লেভেল দেওয়া আছে ইরেক্ট চেস্ট রেডিওগ্রাম, মানে চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোরশন আমরা যদি দাঁড়ায় করাই, তাহলে আমাদের দুইটা কাজ হয়। একটা হলো ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার দ্য ডোম অফ ডায়াফ্রাম, এটা আছে কিনা এটা আমরা দেখতে পাবো, যেটা আগের বইতে বলা আছে যে 70% কেসেসে পাওয়া যায়। 70%, 100 জন রোগীর পারফরেশন তাদের যদি চেস্ট এক্সরে করাও তাহলে, অথবা অ্যাবডোমিনাল এক্সরে করাও, তাদের 70%, তার মানে 100 জনের মধ্যে 70 জনের আন্ডার দ্য ডোম অফ ডায়াফ্রাম আমরা ফ্রি গ্যাস শ্যাডো পাবো। তাহলে বাকি 30 জনের তো পাবো না। কেন পাবো না এটারও বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয়তো আছে, কিন্তু আমরা সাধারণত পাবো না। এখন বলা হয় যে আমরা একটা চেস্ট এক্সরে করাবো। তাহলে চেস্ট এক্সরে করলে দুইটা সুবিধা, একটা হলো আমরা ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার দ্য ডোম অফ ডায়াফ্রাম এটা তো জানতে পারলাম, সাথে সাথে এই একটা এক্সরে দিয়ে তার রেসপিরেটরির যে অ্যাসেসমেন্টটা, রেডিওলজিক্যাল যে অ্যাসেসমেন্ট, এটা কিন্তু আমরা করে ফেলতেছি। কারণ আমরা পারফোরেশন নিউমোপেরিটোনিয়াম যদি হয়ে থাকে, তাহলে ডেফিনিটিভ ট্রিটমেন্ট ইজ অপারেশন। সুতরাং অপারেশন করতে গেলে ডেফিনিটলি তার একটা বুকের এক্সরে করতেই হবে। তাহলে এই বুকের এক্সরেটা যদি আমি বোথ ডায়াগনস্টিক পারপাসে করে ফেলতে পারি, সাথে সাথে যদি আমি রেসপিরেটরি অ্যাসেসমেন্টও করে ফেলতে পারি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সুবিধা। আর আমরা অ্যাবডোমিনাল এক্সরে যদি করি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এটা করা যায়। তাহলে হোয়াট উইল বি দা ইমেজিং দ্যাট মে হেল্প। আচ্ছা, ওই বাকি 30% এর কথা যেটা বলছি যে 70% পাওয়া যায়, 30% পাওয়া যায় না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান করা যেতে পারে। সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। তাহলে ইমেজিং তোমাদেরকে বলছে, দেখো হাউ ইমেজিং হেল্পস ইন ডায়াগনোসিস। তাহলে হাউ ইমেজিং আমরা কি করব, প্রথমে এই কথাটা বলতে হবে। তাহলে কেউ যদি লেখে অ্যাবডোমিনাল এক্সরে ইন ইরেক্ট পোরশন ইনক্লুডিং বোথ ডোম ডায়াফ্রাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, তাও হবে। কেউ যদি বলে যে চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোরশন, এটাও হবে। সাথে হলো ইন এডিশন সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। এক্সরেতে আমরা কি পাবো? এক্সরেতে আমরা পাবো হলো রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো আন্ডার দা রাইট ডোম অফ ডায়াফ্রাম অর বোথ ডোম অফ ডায়াফ্রাম, এটা আমরা পাবো। আস্তে আস্তে দেখি যে আমার স্টুডেন্টরা সবাই ঘুমের জন্য চলে যাচ্ছে না, খাওয়ার জন্য বসতেছি না। 60 না কত ছিল, এখন থেকে 54। আচ্ছা, তাহলে দেখো তাহলে আমাদের আমরা পেপটিক আলসার পারফোরেশনের একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর, কাদের পেপটিক আলসার পারফোরেশন হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখানে দুইটা ড্রাগস তোমাদের অস্পিতে আসতে পারে। নেম টু ড্রাগস দ্যাট প্রিডিসপোজিং দ্য পেপটিক আলসার পারফোরেশন। তাহলে দুইটা ড্রাগসের মধ্যে একটা হলো এনএসআইড, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তাহলে পেপটিক আলসার আমাদের আমরা যারা আছি সবাই কম বেশি আলসার আছে অথবা নন আলসার ডিসপেপসিয়া আছে। তাহলে যাদের ডেফিনিট আলসার আছে, তাদের ক্ষেত্রে যারা এর মধ্যে আর্থ্রালজিয়া অর আর্থ্রাইটিসের জন্য নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ, বিশেষ করে এনএসআইড খায়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু পারফোরেশন হওয়ার সম্ভাবনা বেশি।
সুতরাং এই একটা হিস্ট্রি, একটা হলো নেম টু ড্রাগস দ্যাট মে প্রিডিসপোজ পেপটিক আলসার পারফোরেশন, তাহলে দুইটা ড্রাগের নাম, একটা হলো এনএসআইডি বলতে হবে, আর একটা হলো স্টেরয়েড। তাহলে স্টেরয়েড দেখো আমাদের দেশে তো ফার্মেসিতে গেলে তো ডাক্তাররা যে কোনো ব্যথাতে স্টেরয়েড দিয়ে দেয়, এটা একটা। আরেকটা হলো যারা কোয়ালিফাইড ডাক্তারের কাছে গেলেও কিছু কিছু রোগ স্টেরয়েড, যেমন ব্রঙ্কিয়াল এজমা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সাম ফর্ম অফ আর্থ্রাইটিস, যেগুলো এগুলোতেও কিন্তু স্টেরয়েড দেয়। সুতরাং ওগুলোতেও স্টেরয়েড দেয়। তাহলে তোমাকে দুইটা হিস্ট্রি, ড্রাগের হিস্ট্রি নিতে হবে ইন কেস অফ পেপটিক আলসার পারফোরেশন। এর মধ্যে একটা হলো এনএসআইড আর একটা হলো স্টেরয়েড। বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু অস্পিতে ভাইভাতেও কোশ্চেন এগুলো করতে পারে, অস্পিতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। যদি ওই যে নিউমোপেরিটোনিয়ামের যদি এক্সরে দেয়, তাহলে এখানে বলতে পারে নেম টু ড্রাগস দ্যাট প্রিডিসপোজেস পেপটিক আলসার পারফোরেশন, অথবা তুমি দুইটা জিনিসের হিস্ট্রি নিবা, যেটা ড্রাগের হিস্ট্রি নিবা যেটা তোমার পেপটিক আলসার পারফোরেশন করে। তাহলে একটা ড্রাগ হলো অ্যান্টাসাইড আর একটা হলো স্টেরয়েড। তাহলে এই দুইটা ড্রাগসের আমাদের হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, তারপরে হলো তুমি এই রোগের চিকিৎসা কি করবা? পেপটিক আলসার পারফোরেশন নিয়ে আসছে, তাহলে ওই ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস, যেটা এটা বললাম আমরা এক্সরে। তারপরে আর বাকি কি ইনভেস্টিগেশন, তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এখানেও করতে হবে, এখানেও করতে হবে। তাহলে আমরা এখানে দেখো যেহেতু রোগী শকে আছে, তার শকের প্যারামিটার গুলা তোমাকে অবশ্যই দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে তার সিবিসি বলো, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিনারি, বুকের এক্সরে, ইসিজি সবকিছুই তোমার করতে লাগবে, সাথে তুমি আলট্রাসোনোগ্রাম করতে পারো যদি পারমিশন করে। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ইনিশিয়াল রিসাসিটেশন। ট্রিটমেন্ট যদি বলি পেপটিক আলসার পারফোরেশন, এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ইনিশিয়াল রিসাসিটেশন। তাহলে রিসাসিটেশন কিভাবে করব? ওই একিউট অ্যাবডোমেনে যেভাবে আমরা রিসাসিটেট করি। তাহলে এখানে দেখো পেপটিক আলসার পারফোরেশন ফুটে আছে, তুমি কিছু খাওয়াইতে কিন্তু পারবা না। আবার বলছো যে তুমি রোগী শকে আছে, ফিচারস অফ শকে আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, হোয়াটএভার। মাইল্ড শক হতে পারে, মডারেট শক হতে পারে, সিভিয়ার শক হতে পারে। তাহলে কোনটাতে আছে? তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে, তাহলে কিছু খাওয়ানো যাবে না। ওই যে একিউট অ্যাবডোমেনের যে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, আমরা ওই প্রিন্সিপাল শুরু করতে হবে। তাহলে ইনিশিয়াল একটা রিসাসিটেশন করে তারপরে আমাদেরকে ডেফিনিটিভ ট্রিটমেন্টে যেতে হবে। তাহলে রিসাসিটেশনটা হলো না খাওয়ায় রাখতে হবে, না খাওয়ায় রাখলে এনজিটিউব সাকশন, আইবি ওপেন করতে হবে। এগুলো বের করে ফেলতে হবে, এনজিটিউব সাকশন। তারপরে তোমাকে কি করতে হবে? ইন্ট্রাভেনাস ফ্লুইড, ওই যে শকের ম্যানেজমেন্ট, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে, তাহলে এখানে যেহেতু কেমিক্যাল পেরিটোনাইটিস হচ্ছে, কেমিক্যাল পেরিটোনাইটিস হয়ে যখন ফার্দার অ্যাগ্রাভেট করবে, ডিফিউজ পেরিটোনাইটিস হবে, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে। সুতরাং এখানে ব্যাকটেরিয়াকে কমব্যাট করার জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কাভারিং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাভারিং বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক। এর মধ্যে আমরা সেফট্রাইকজন অথবা প্লাজমেট্রিডাজল অথবা সিপ্রোফ্লক্সাসিন মেট্রিডাজল, যেটাই আমরা চুজ করে আমরা এটা দিতে পারি অ্যান্টিবায়োটিক। তাহলে রোগীর প্রচন্ড ব্যথা, তাহলে ব্যথার জন্য তোমাকে অ্যানালজেসিক দিতে হবে। অ্যানালগেসিস। প্রেফার হলো, তুমি যে বলছো দুইটা ড্রাগস এনএসআইড, প্রেফারেবলি তুমি এনএসআইডি দিও না, এখানে এনএসআইডি না, অ্যাভয়েড করাই ভালো। তারপরে এন্টি আলসারেন্ট দিতে হবে, যেহেতু ইট ইজ এ কমপ্লিকেশন অফ দ্য পেপটিক আলসার। তাহলে এখানে পেপটিক আলসারের চিকিৎসা এন্টি আলসারেন্ট, যেটা তুমি প্রোটনপর্মিন ইনহিবিটর অথবা H2 ব্লকার, যেটাই আমরা দিই। একটু রিসেপ্টর দরকার। তারপরে তোমাকে যেটা দেখো, তুমি বলছো ফিচারস অফ শক। এখন যদি রোগী মাইল্ড শক হয়, মডারেট শক হয়, সিভিয়ার শক হয়, এগুলোর পরে কিন্তু আমরা সিভিয়ার শকে যদি ধরে নিই, তাহলে তাকে অবশ্যই ক্যাথেটার করতে হবে টু সি দ্য ইউরিন আউটপুট, অ্যাজ ওয়েল এজ দ্য তোমার শকের রেসপন্সটা কেমন হচ্ছে। তাহলে এই রোগীটা যখন মোটামুটি একটা লেভেলে, তোমার ফিজিওলজি যেগুলো অল্টারেশন হয়েছিল, পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, এগুলো যদি একটু লেভেলে চলে আসে, তাহলে তোমাকে তখন ডেফিনিটিভ ট্রিটমেন্টে চলে যেতে হবে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো ল্যাপারোটমি ফলোড বাই রিপেয়ার অফ পারফেকশন। ওই যে জায়গায় ফুটো হয়েছে ওইটাকে রিপেয়ার করতে হবে উইথ ওমেন্টাল প্যাচ দিতে হবে। মোমেন্টাম দিয়ে এখানে একটা গার্ড দিতে হবে, এটাকে বলা হয় ওমেন্টাল প্যাচ। তাহলে এইটা আমরা ওমেন্টাল প্যাচ দিতে হবে, এটাকে গ্রাহাম বেল অপারেশন বলা হয়। স্যার ওমেন্টাল প্যাচ কি স্যার পেরিটোনিয়াল টয়লেটিং বলে? না, ওমেন্টাল প্যাচ হলো ওমেন্টাম হয় না, যে জায়গায় ফুটো হয়েছে ওই জায়গাটা সেলাই দেওয়ার পর ওমেন্টাম দিয়ে আরেকটা, মানে এটা হলো ওই যে আরেকটা গার্ড দিতে হবে, ওমেন্টাম এখানে এসে একটু লাগাই দিতে হবে, এটা হলো ওমেন্টাম প্যাচ। তারপরে হলো পেরিটোনিয়াল টয়লেটিং। পেরিটোনিয়াল টয়লেটিং হলো পেরিটোনিয়ামের ভিতরে নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ করে যে ময়লাগুলো আছে এগুলাকে নিয়ে আসা, দ্যাট ইজ দ্য পেরিটোনিয়াল টয়লেট। মানে পেরিটোনিয়ামের ভিতরে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ময়লা আছে, ওইটাকে টয়লেট করা, ময়লা পরিষ্কার করা, দ্যাট ইজ দ্য পেরিটোনিয়াল টয়লেট।
আর আমরা যদি সার্জিক্যাল টয়লেটিং বলি, এটা হলো সার্জিক্যাল টয়লেটিং হলো আদার দেন দা পেরিটোরিয়াম, এই যে আমাদের সুপারফিশিয়াল পার্ট অফ দা বডি, বিভিন্ন জায়গায় ফোড়া আছে, পুজ আছে, ময়লা আছে, পচে গেছে, এগুলোকে পরিষ্কার করা, দ্যাট ইজ দা সার্জিক্যাল টয়লেটিং। আর পেরিটোনিয়াল টয়লেটিং হলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে ময়লা আবর্জনা আছে ডিফারেন্ট টাইপ, যেমন স্টোমাক ডিউডেনাল আলসার পারফোরেশন হয়েছে, এখানে স্টোমাক কন্টেন্ট গুলা, তুমি আগে ভাত খাইছো, মাছ খাইছো, মাংস খাইছো, এগুলো আগে ছিল, এগুলো বের হয়ে গেছে, মানে এগুলো বের হয়ে পেটের ভিতর, তারপরে গ্যাস্ট্রিক অ্যাসিড এগুলো বের হয়েছে, তো এইগুলোকে ওয়াশ করা, দ্যাট ইজ দা পেরিটোনিয়াল টয়লেটিং। তাহলে আমাদের এখানে ট্রিটমেন্ট ডেফিনিটিভ ট্রিটমেন্ট, তাহলে ইনিশিয়াল ট্রিটমেন্ট হলো রিসাসিটেশন। রিসাসিটেশন করব অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ দ্য অ্যাকিউট অ্যাবডোমেন। অ্যাকিউট অ্যাবডোমেনে যে প্রিন্সিপাল আমরা রিসাসিটেট করি, ওইভাবে আমরা রিসাসিটেট করব। তাহলে রিসাসিটেট হলো এনপিও করব, নেজোগ্যাস্ট্রিক সাকশন দিব, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস অ্যানালজেসিক্স, ইন্ট্রাভেনাস অ্যান্টি আলসারেন্ট, ক্যাথেটারাইজেশন, মানে নাকে নল, শিরায় জল, তলায় বল, যে শব্দটা আমরা বলি এটা। তারপরে যখন রোগীর শকের মোটামুটি কাভারেজে চলে আসবে, তাহলে তখন তুমি ডেফিনিটিভ ট্রিটমেন্টে যাবে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো ল্যাপারোটমি। ল্যাপারোটমি মানে ওপেনিং অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, তারপরে ঢুকে কি করব, ফর রিপেয়ার অফ দ্য পারফোরেশন উইথ ওমেন্টাল প্লেস এন্ড পেরিটোনিয়াল টয়লেটিং। ওই যে পেরিটোনিয়াল ভিতরে স্টোমাকের কন্টেন্ট গুলো বের হইয়া তো বিভিন্ন ধরনের ইয়ে হয়। তা আমাদের রোগীরা তো মনে করো যে এখন পারফোরেশন হয়েছে, এখনই আসে না, কেউ আসে হয়তো একদিন পরে, কেউ 2 দিন পরে, অবস্থা খারাপ নিয়ে আসে। যারা সাথে সাথে আসবে তাদের একরকম, যারা একটু লেটে আসবে তাদের ক্ষেত্রে একরকম। তাহলে ডেফিনেটলি আমাদেরকে এই পর্যন্ত করতে হবে। কিন্তু আবার আমরা যদি একটু পারপারেশন অফ দ্য গ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিজিজের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি, তাহলে এখানে কিন্তু acute pancreatitis is one of the most common differential diagnosis of the পারপারেশন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়াবো এটা হলো গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন, হ্যাঁ, এগুলো নিয়ে একটু পড়াবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো।